আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি মায়াবিনী তুই শুধুই আমার লেখনীতে ফারজানা মনি। পর্ব ৩১। সাদিফের কথা শুনে রাকিবা একটু থতমত খেল। মনে মনে বলল, তাহলে কি সে জানে না ভাবি যে আবারও কলেজে যাওয়া শুরু করেছে? তারপর আবারও মুখে জবাব দিল, মিস্টার সাদিফ, আপনি হয়তো ভুলে গেছেন, আপনার কাজিন আমাদের বাড়ির বউ, এ বাড়ির সম্মান। আমি আপনার কথা ভেবে ভাবির যত খোঁজ খবর আছে দিচ্ছি। কিন্তু ওনাকে নিয়ে বের হয়ে আপনার সাথে দেখা করতে যাওয়া এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? একটু আগে নিজেই তো বললেন ফর্মালিটি করতে না। তাহলে এখন আপনি কেন ফর্মালিটি করে আমার নামটাকে ডাকছেন? রাকিবা সাদিফের কাছ থেকে অন্যরকম উত্তর আশা করেছিল, কিন্তু রাকিবাকে অবাক করে দিয়ে সাদিফ সম্পূর্ণ ভিন্ন কথা বলল। যাই হোক, রাকিবা কোমল কণ্ঠে বলল, সরি সাদিফ, আমি বোধহয় আপনার এই কথাটা রাখতে পারছি না। সাদিফ একজন সফল বিজনেসম্যান, এটুকু বোঝা তার জন্য কষ্টসাধ্য নয়। রাকিব ও রাহিলের আপন বোন। সে চৌধুরী পরিবারের মেয়ে। মনিকে পাওয়ার জন্য তার কাছে সাহায্য চাওয়া অহেতুক বলেই তার কাছে মনে হয়। যদিও সে আগে থেকেই জানত রাকিবা ভুলেও রাজি হবে না। তবুও একবার বলে দেখল রাকিবার উত্তর কি আসে। তাছাড়া সাদিফ নিজেও এখন মনিকে পেতে চায় না, কারণ সে নিজে কষ্ট পেয়েও তার প্রিয় মানুষটাকে সুখী দেখতে চায়। কয়েকদিন আগে যখন সে চৌধুরী ম্যানশনে গিয়েছিল, তখনই সে তার প্রিয়তমা চোখের ভাষা বুঝে ফেলেছিল। এখন সেও চায় মনে প্রাণে মনি তার মতো বুক ভরা জ্বালার স্বাদ কখনো না পাক। এত দহন সহ্য করার ক্ষমতা যে ওই পিচ্ছি মেয়েটার নেই। কিন্তু এই কথাগুলো মস্তিষ্ক মানলেও মন তো মানে না। মনটা তো মাঝে মধ্যেই ব্যাকুল হয়ে এলোপাথারি ছুটে তার প্রিয়তমার খোঁজে। তখন আর বুঝতে চায় না কোনো বিধিনিষেধ। যখন খুব অস্থির হয়ে যায়, নিজেকে সামলানো কষ্ট হয়ে পড়ে, তখন সাদিফ রাকিবাকে মেসেজ দিয়ে মনির খবরাখবর নেয়। এতে তার অশান্ত মনটা একটুখানি শান্তি পায়। ফোনের ওপার থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে রাকিবা আবারও বলল, সরি সাদিফ, এই কাজটা আমার জন্য পসিবল না। সাদিফ মৃদু হাসল, তারপর বলল, আসলে গতকালকে একটা প্রয়োজনে শপিং মলে গিয়েছিলাম। আগে শপিং মলে গেলেই মনি ও শারমিন এটা সেটা আবদার জুড়ে বসত। এখন ওরা নেই, কিন্তু আমার অভ্যেসটা রয়ে গেছে আগের মতোই। তাই ওদের দুজনের জন্য কিছু গিফট কিনেছি, সেটাই দিতে চেয়েছিলাম। রাকিবা এবার শান্ত কণ্ঠে বলল, আপনি কিছু মনে না করলে আমি সেগুলো আপনার থেকে নিয়ে ওদের কাছে পৌঁছে দিতে পারি। তাহলে তো ভালোই হয়। আপনি বরং আগামীকাল আমার ভার্সিটিতে আসুন, আমি সেখানে আপনার সাথে মিট করব। তখন না হয় গিফটগুলো আমার কাছে দিয়ে দিবেন। ওকে, আপনি লোকেশন পাঠিয়ে দিন। আমি তো আর জানি না আপনি কোন ভার্সিটিতে পড়েন। ওকে। শুনুন, জি, থ্যাঙ্কস এগেইন, মেনশন নট। তারপর টুটটুট শব্দ করে ফোনটা কেটে গেল। রাকিবা কিছু একটা ভেবে ছুটে গেল বাড়ির দিকে। চারদিকে সন্ধ্যা নেমে আসছে। মনি একবার যাচ্ছে ব্যালকনিতে, একবার ঢুকছে রুমে। কারো অপেক্ষায় সে এখন মহাব্যস্ত। আজ অনেক দিন পর মনটা বেশ ফুরফুরে। তাই রাকিবের পছন্দ করে আনা ড্রেসগুলো থেকে সুন্দর একটা কালো থ্রি পিস বের করে পরে নিল। চোখে গাঢ় কাজল এঁকে ঠোঁটে হালকা পিঙ্ক কালারের লিপস্টিক দিল। কলেজ থেকে ফেরার পর শিফাকে নিয়ে এসে পার্লারে গিয়েছিল। নিজের পছন্দসই লম্বা চুলগুলোকে কোমরের নিচ পর্যন্ত রেখে বাকিটা কেটে ভি কাটিং দিয়েছে। সত্যি এখন চুলগুলোকে সামলানো অনেক সহজ হয়েছে। আজ চুলগুলো বাঁধল না, সিল্কি চুলগুলো খোলা রেখেই কয়েকটা বেবি ক্লিপ লাগিয়েছে। বারবার ব্যালকনিতে গিয়ে কিছু একটা দেখছে, আবার হতাশ হয়ে ফিরে এসে ড্রেসিং টেবিলের আয়নার সামনে এসে দাঁড়াচ্ছে। সবকিছুর মূলে রয়েছে রাকিবের সামনে নিজেকে গুছিয়ে রাখার পায়তারা। কিন্তু যার জন্য এত আয়োজন সে কই, এখনো ফিরছে না কেন? ঠিক তখনই গাড়ির শব্দ পাওয়া গেল। মনি খুশি মনে ছুটে গেল ব্যালকনির সামনে। কিন্তু এবারও সে হতাশ হলো। দেখল বাড়ির বড় গেট দিয়ে ঢুকছে চকচকে পোলার হোয়াইট কালারের একটা মার্সিডিজ, যেটা রাকিব অথবা সায়রের গাড়ি নয়। ও কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। মনি লক্ষ্য করল গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে একটা বিদেশি টাইপ মেয়ে, যার পরনে শর্ট টপস।
ব্রাউন কালারের চুল ও ধবধবে ফর্সা গায়ের রং তাকে বিদেশি খেতাব দিলেও চেহারাটা অনেকটাই বাঙালি। মনির ভাবনার মাঝেই মেয়েটা বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। তার পেছনে পেছনে যাচ্ছে লাগেজ হাতে গাড়ির ড্রাইভার। মনির মেয়েটাকে দেখতে কেমন অদ্ভুত লাগলো। এমন একটা সভ্য বাড়িতে এই অসভ্য মেয়েটা কি করছে সেটাই ভাবতে থাকলো। তাছাড়া মেয়েটার ড্রেস আপ মোটেও ঠিক নেই। এই ড্রেস পরে এই বাড়িতে ঘুরে বেড়াবে বিষয়টি ভাবতেই মনির গা ঘিন ঘিন করে উঠল। মনে হচ্ছে মেয়েটার হাঁটুর নিচ থেকে খোলা পায়ে কতগুলো মৌমাছি কামড় দিলে ভালো হতো। তখন অন্তত মৌমাছির কামড়ানো লাল দাগগুলোকে ঢাকতে বড় একটা ড্রেস পরতো। অসভ্য মেয়ে এমনিতেই গায়ে ওড়না জড়ায়নি, তার মাঝে আবার টপস এতটাই শর্ট যে হাঁটুর নিচ থেকে পা পর্যন্ত পুরাই খোলামেলা। দেখতে হবে মেয়েটা কে সেটা ভেবেই মনি ছুটল নিচের দিকে। সিঁড়িতে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে থামল। নজর গেল ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা রাহিমা চৌধুরী ও মেয়েটার দিকে। অচেনা মেয়েটি খুশি মনে রাহিমা চৌধুরীকে জড়িয়ে ধরেছে। সেটা দেখে ওর কপাল কুঁচকানো ভ্রুটা আরো কুঁচকে গেল। সে ধীর পায়ে আস্তে আস্তে এগিয়ে গেল সামনে। ওর শাশুড়ি মা এতক্ষণে খুশিতে চেঁচিয়ে সকলকে ডেকে ফেলেছে। ইতিমধ্যেই একে একে সকলে ড্রয়িং রুমে উপস্থিত হয়েছে। শিফা ও রাকিবাও এগিয়ে গিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরল। এতক্ষণে মনি অন্তত এটা বুঝেছে মেয়েটা এই বাড়ির সকলেরই পরিচিত। ও নিচে গিয়ে দাঁড়াতেই মেয়েটা ওর দিকে তাকিয়ে বলল, হে কিউটি গার্ল, হাউ আর ইউ? মনি আমতা আমতা করে বলল, আমি ভালো আছি, কিন্তু আপনাকে তো চিনলাম না। মেয়েটা হেসে হেসে বলল, আমি হলাম আর কে বেবির ওয়ান অ্যান্ড অনলি ফেভারিট কাজিন অ্যান্ড ফ্রেন্ড নীলাভ মালিথা, বাট সবাই আমাকে নীল বলেই ডাকে। মেয়েটার মুখে রাকিবকে বেবি বলে ডাকতে শুনে মনি মুহূর্তেই তেলে বেগুনে জ্বলে উঠল। অগ্নিদৃষ্টি তাকালো মেয়েটার দিকে। রাকিবা মনির দিকে তাকিয়ে কিছুটা থমকে গেল। এই মেয়েটাকে সে সবসময় কোমল রূপেই দেখেছে, কিন্তু আজ যেন তার চোখে আগুন ঝরছে। রাকিবা পুরো বিষয়টা বুঝতে পেরে এগিয়ে এসে মনির কাঁধে এক হাত রেখে বলল, আসলে ভাবুই, নীল আপু হচ্ছে আমাদের মামাতো বোন। মামারা পুরো পরিবার সহ সিঙ্গাপুরে থাকে। বড় ভাইয়াও কয়েক বছর সেখান থেকেই লেখাপড়া করেছে। সেখানকার কালচার বুঝই তো, তাই আপু এভাবে বলেছে। মনি নিজের চোখ জোড়া শান্ত করে বলল, ওহ। নীল চোখগুলো ছোট ছোট করে বলল, এনি প্রবলেম রাকিবা? রাকিবা সেদিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, না আপু। নীল এবার রাকিবের আম্মুর সামনে গিয়ে বলল, মামুনি, দাদুনিকে দেখছি না যে? আম্মাজান বাড়িতে নেই, কয়েকদিনের জন্য তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছেন। তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। নীল 2 মিনিট স্থির দাঁড়িয়ে থেকে বলল, কিন্তু আমি কোন রুমে যাব মামুনি? রাহিমা চৌধুরী মৃদু হাসলেন। তারপর মনির উদ্দেশ্যে বললেন, মনি, ওকে তোদের ও রাহিলের রুমের মাঝখানে যে রুমটা ফাঁকা আছে সেই রুমে নিয়ে যা। নীল অবাক হয়ে তাকিয়ে বলল, রাহিল? রাহিল কি ফিরে এসেছে মামুনি? রাহিমা চৌধুরী খুশি মনে মাথা দুলিয়ে বললেন, হ্যাঁ, তোর পাশের রুমেই থাকে, দেখা করে নিস। আর হ্যাঁ, সেখানে গিয়ে আরো একজনের দেখা পাবি, সে হলো রাহিলের বউ। নীল অবাক চাহনিতে তাকিয়ে বলল, মামুনি, রাহিল ফিরে এসেছে, এটাই আমার কাছে বড় সারপ্রাইজ। এর মাঝে আবার বলছো সে বিয়েও করে নিয়েছে। আর কি কি সারপ্রাইজ আছে এই বাড়িতে? রাকিবা এবার এগিয়ে এসে হালকা হেসে বলল, আরেকটা সারপ্রাইজ আছে। হোয়াট? তুমি একটু আগে যাকে কিউটিগাল বলেছ, সে তোমার আরকে বেবির সুইটহার্ট। কথাটা রাকিবা আস্তেই বলেছে, মনি, শিফা ও নীল ছাড়া আশেপাশের আর কেউ শোনেনি। কিন্তু আচমকা নীল চিৎকার দিয়ে বলল, হোয়াট? সিরিয়াসলি? এই মেয়েটা আর্কের ফিয়ন্সে? মনি এবার খানিকটা বাঁকা হেসে এগিয়ে এসে বলল, সরি আপু, আপনি ভুল বলেছেন। আমি কারো ফিয়ন্সে না, এটা আমার শ্বশুরবাড়ি। আর আমি রাকিব রায়ান চৌধুরীর ওয়ান অ্যান্ড অনলি ওয়াইফ। নীলের একটু আগের কথার সাথে মিল রেখে ভাবির জবাব দেখে শিফা মুখ টিপে হাসল। কিন্তু মনি তার আরকে বেবির ওয়াইফ কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই নীল চিৎকার করে উঠল। তারপর রাহিমা চৌধুরীর কাছে এগিয়ে গিয়ে বলল, মামুনি, আরকে বিয়ে করেছে, কিন্তু তোমরা আমাদের জানালে না। ইটস ইম্পসিবল। কিছুতেই আমার বিশ্বাস হচ্ছে না। ওরা মিথ্যে বলছে, তাই না? বলো মামুনি। রাহিমা চৌধুরী কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে সুস্থে বললেন,
এটাই সত্যি আম্মাজান, বাবু বিয়ে করেছে। নীল অবাকে চরম পর্যায়ে। অতঃপর সে এগিয়ে গিয়ে আবারও বলল, কিন্তু কয়েকদিন আগেই তো সকলের সাথে কথা হলো। কই, কেউ কিছু জানালো না তো? রাহিমা চৌধুরী ওর কাঁধে এক হাত রেখে বলল, তখন বিয়েটা হয়নি। তাছাড়া সবকিছু হঠাৎ করেই হয়ে গেছে, তাই সবাইকে জানানো সম্ভব হয়নি। সামনে ওদের দুই ভাইয়ের বিয়ের পারিবারিক অনুষ্ঠান করা হবে, তখন সবাইকে জানাতাম। নীল এখনো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু এদিকে রাকিবা ও শিফা মিটিমিটি হাসছে। সেটা দেখে মনি ওদের দিকে একটু চেপে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলল, আপু, উনি এমন অবাক হয়ে আছেন কেন? স্ট্রোক করলো নাকি? রাকিবা মিটিমিটি হেসে ওর কথার জবাবে বলল, ভাবি, এই মেয়েকে তো হালকাভাবে নিও না। এটা বিদেশি সিল মারা দেশি প্রোডাক্ট। ভাইয়ার দিকে খেয়াল রেখো, নয়তো কে আবার কখন তার গায়ের উপর দিয়ে ঢলে পড়বে তার ঠিক ঠিকানা নেই। মনি ওর কথার আগামাথা কিছুই বুঝল না। ঠিক তখনই সদর দরজা দিয়ে প্রবেশ করলো রাকিব ও সায়র। দুজন বিজনেস নিয়ে আলোচনা করতে করতে ভেতরে আসছিল। ঠিক তখনই কেউ রাকিবের বুকে হুমড়ি খেয়ে পড়ল। আকস্মিক ঘটনায় রাকিব হতভম্ব। তার স্তব্ধতা ভাঙতে ভেসে এলো চিকন এক মেয়েলি কণ্ঠস্বর, হ্যালো বেবি, হাউ আর ইউ? রাকিব ভালো মতো তাকিয়ে দেখলো এটা নীল। রাকিব মুহূর্তে ওকে টেনে নিজের থেকে দূরে দাঁড় করালো। তারপর গম্ভীর কণ্ঠে বলল, ভালো আছি, তুই কেমন আছিস? ফাইন। কখন এসেছিস? এই তো একটু আগে। ও, মামামি ভালো আছে? নীল খুশি মনে হাসতে হাসতে বলল, ইয়েস ডার্লিং, সবাই ভালো আছে। অকপটে রাকিবের কিছু মনে পড়তেই সে আশেপাশে তাকালো। সায়ের এতক্ষণে গিয়ে রাকিবা ও শিফার পাশে দাঁড়িয়েছে। ওরা তিনজন মিটিমিটি হাসছে। রাহিমা চৌধুরী ইতিমধ্যেই ভাইজির জন্য হালকা নাস্তার ব্যবস্থা করতে কিচেনে চলে গেছেন। রাকিব স্পষ্ট তাকিয়ে দেখলো আম্মু কিচেনে, কিন্তু একজোড়া চোখ আগুন দৃষ্টিতে তাকিয়ে আছে এদিকেই। রাকিব সরাসরি চোখ রাখলো মনির চোখে। তাকে আজ শিহরণময়ী নয়, বরং অগ্নিকন্যা দেখাচ্ছে। সব সময় শান্ত থাকা চোখ দুটো আজ যেন আগুন ঝরছে। কিন্তু এর মাঝেই নীল ঢং করে বলতে লাগলো, বেবি, তোর খবর কি? নিজে থেকে আমায় তো একটা কল দিস না, এর মাঝে আমি কল দিলেও ধরিস না। রাকিব মনির কাজল পরা আগুন ছড়া চোখের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, নীল, প্লিজ দূরে সরে দাঁড়া। আর এইভাবে বেবি বেবি বলে ডাকবি না। ডোন্ট ফরগেট, দিস ইজ বাংলাদেশ, নট সিঙ্গাপুর। নীল এবার একটু দূরে সরে দাঁড়ালো। রাকিব আস্তে করে বলল, এক্সকিউজ মি, বলেই সাইড কাটিয়ে নিজের রুমের দিকে যাওয়া ধরল। যেতে যেতে হালকা গম্ভীর কণ্ঠে চেঁচিয়ে বলল, মনি, এক কাপ কফি নিয়ে উপরে এসো। কিন্তু মনি কি আজ কফি নিয়ে উপরে যাবে? প্রশ্নবোধক দৃষ্টিতে সায়র, শিফা ও রাকিবা তাকিয়ে রইল। মনি সকলের দৃষ্টি বুঝতে পেরে কিচেনে থাকা রানীর উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, রানী আপু, এই রানী আপু। কি হয়েছে নতুন ভাবি? তোমার বড় ভাইজানের রুমে কফি দিয়ে এসো। বলেই মনি তাহার এতক্ষণের খোলা সিল্কি চুলগুলো খোঁপা বাঁধতে বাঁধতে হন হন করে হাঁটলো স্টাডি রুমের দিকে। সায়র মুখ টিপে হাসতে হাসতে বলল, আমার ভাইটা বোধহয় এবার শেষ। একদিকে বউ, অন্যদিকে না হওয়া গার্লফ্রেন্ড, বেচারা সর্বনাশের চিপাগলিতে পড়েছে। ওর কথা শুনে রাকিবা ও শিফাও নিজেদের হাসি আটকে রাখতে পারেনি। নীল এগিয়ে এসে বলল, ওই মেয়েটা কই? ও তো আমাকে রুমে নিয়ে যাওয়ার কথা ছিল। আমি রুমে যেতে চাই, ফ্রেশ হব। উফস, আই এম সো টায়ার্ড। কথাটা বলেই নীলের চোখ গেল সায়রের দিকে। উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আরে সায়ন না, কেমন আছো? বলেই সায়রের সাথে হালকা কোলাকুলি করতে এগিয়ে যাচ্ছিল। কিন্তু সায়র বুঝতে পেরে এক হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো মিস নীলাভ মালিথা, হাউ আর ইউ? এবার নীলও হ্যান্ডশেক করে বলল, হাই, আই এম ফাইন, অ্যান্ড ইউ? আই এম অলসো ফাইন। তারপর সায়র রাকিবার উদ্দেশ্যে বলল, নীলকে নিয়ে উপরে যা, জার্নি করে এসেছে, ওর রেস্টের প্রয়োজন। রাকিবা সম্মতি জানিয়ে নীলকে নিয়ে উপরের রুমের দিকে গেল। এদিকে এত কিছু হয়ে গেল, কিন্তু রাজিয়া চৌধুরীর খবর নেই। কয়েকদিন যাবৎ ওনার রাতে ঠিকমতো ঘুম হয় না, তাই গতকাল রাতে ঘুমের মেডিসিন খেয়েছিল। সেই মেডিসিনের পাওয়ারে সারাদিনই একটু পর পর তার ঘুম পাচ্ছে। দুপুরে গিয়ে ঘুমিয়েছে, এখন মাত্র উঠল। কিচেনে তাকিয়ে দেখলো রাহিমা চৌধুরী নাস্তার আয়োজন করছে। এবার সে নিজেও হাতে হাত লাগিয়ে কাজ করা শুরু করলো।
রাকিব অফিস থেকে ফিরে শাওয়ার নিতে ঢুকেছে। তার মতে সারাদিন অফিস করার পর বাড়িতে ফিরে শাওয়ার নিলে নিজেকে অনেক ফ্রেশ লাগে। আর সকালে অফিস যাওয়ার আগে শাওয়ার নিলে শরীর ও মন দুটোই সতেজ থাকে। সারাদিন কাজ করতেও ভালো লাগে। ফলশ্রুতিতে প্রতিদিন ২ বেলা করে শাওয়ার নেওয়া তার অভ্যেসে পরিণত হয়েছে। শাওয়ার শেষে হাফ হাতার একটা সাদা টি-শার্ট ও কালো ট্রাউজার পরে গলায় তোয়ালে ঝুলিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। পুরো রুমে এক নজর চোখ বুলিয়ে দেখল মনি কোথাও নেই। রাকিব বিরক্তিতে যেই না ওর নাম ধরে ডাকতে যাবে, ঠিক তখনই দরজায় নক করা শোনা গেল। রাকিবের কুঁচকানো ভ্রুটা শিথিল হয়ে এলো। তারপর বিড়বিড় করে বলল, অন্য সময় তো এমনিতেই রুমে ঢুকে পড়ে, আজ আবার ম্যাডামের পারমিশনের প্রয়োজন হয়েছে। তারপরে একটু জোরেই বলল, কামিং। রাকিব রুমের ভেতরে কারো প্রবেশ বুঝতে পেরে ড্রেসিং টেবিলের আয়নার সামনে থেকে চোখ ঘুরিয়ে তাকালো দরজার দিকে। দেখল কফির কাপ হাতে রানী দাঁড়িয়ে আছে। মুহূর্তেই রাকিবের মেজাজটা প্রচণ্ড লেভেলে চটে গেল। কিন্তু রানীর সামনে কোনো রাগ দেখালো না। সে জানে রানী ওকে দেখলে এমনিতেই ভয়ে কাঁপে। এর মধ্যে যদি আবারও রাগ দেখায়, দেখা যাবে এখনই কাঁপতে কাঁপতে হাত থেকে কফির কাপটা নিচে ফেলে ভেঙে দিয়েছে। তাই রাকিব ঠান্ডা চোখে তাকিয়ে প্রশ্ন করল, তোর ভাবি কই? রানী আমতা আমতা করতে করতে বলল, ভাইজান, ভাবি তো ওই বইখাতার রুমের দিকে গেছে। রাকিব ২ মিনিট স্থির হয়ে ভাবল, তারপর বলল, স্টাডি রুমে গেছে? রানী মাথা নিচু করে জবাব দিল, জি ভাইজান। তোর ভাবিকে গিয়ে বল আমি ডাকছি। আচ্ছা ভাইজান। বলে রানী তাড়াহুড়া পানে বেরিয়ে গেল। রাকিব ল্যাপটপ হাতে এগিয়ে গেল পুল সাইডে। নিচে সন্ধ্যার আমেজ। রায়হান চৌধুরী, রিজু চৌধুরী, শিফা, রাকিবা, সায়র, রাহিল, রাজিয়া চৌধুরী, রাহিমা চৌধুরী, মনি, শারমিন ও নীল সকলে একসাথে সন্ধ্যার নাস্তা করছে। রাহিলের দৃষ্টি ঘুরে ফিরে এক জায়গায়, সেটা হলো তার মায়ার উপর। রাহিল ঠোঁটে কফির কাপ ধরতে ধরতে আনমনে কয়েকবার তাকালো মনির দিকে। কালো থ্রি-পিসে তার মায়াকে আরো মায়াবী কন্যা লাগছে। আজ মেয়েটার সমুদ্রের মতো গভীর দুচোখে গাঢ় কাজলে ডুবে যেতে ইচ্ছে হচ্ছে। কিন্তু নিয়মের বেড়াজালে তার হাত পা বাঁধা। রাহিল বিড়বিড় করে বলল, সুখ তো অনেক করলে মায়াবী কন্যা, এখন থেকে তোমার দুঃখের দিন শুরু। তোমার সুখ এই আমিতেই সীমাবদ্ধ থাকবে সারা জীবন। পাশ থেকে নীল রাহিলের উদ্দেশ্যে বলল, তুই কি কিছু বললি রাহিল? রাহিল মাথা নাড়িয়ে বলল, কই কিছু না তো। রাকিব ও রাহিল যমজ ২ ভাই। নীল তাদের সমবয়সী। তারা একই ক্লাসে লেখাপড়া করত। একটু আগে রাহিল নিচে নেমে নীলকে দেখে অনেক আশ্চর্য হয়েছিল। রাহিলের সাথে শারমিনও নিচে এসেছে। নীল শারমিনের সাথে স্বাভাবিক আচরণ করলেও মনিকে যেন তা সহ্য হচ্ছে না। মনিও কম কিসে, সেও অনেক বিরক্ত হচ্ছে এই নীলাভ মালিতাকে নিয়ে। ইতিমধ্যেই মনি তো এই ঢঙ্গি মেয়েটার একটা নামও ঠিক করে ফেলেছে, মিস ঢলাঢলি আপা। যখন তখন যার তার উপর ঢলে ঢলে পড়ে। উফস, বিরক্তিকর একটা মেয়ে এই ঢলাঢলি আপা। এর মাঝে বিরক্ত মুখে রাকিব নিচে নেমে এলো। সে মূলত দেখতে এসেছে মনি কি কাজে এত মহাব্যস্ত। এতবার ডাকার পরেও সে রুমে যেতে পারছে না। নিচে নেমে দেখলো সকলে একসাথে সন্ধ্যার চা নাস্তা খাওয়ায় ব্যস্ত। ওকে দেখে নীল এগিয়ে এসে বলল, কিছু লাগবে তোর আর কে? রাকিব গম্ভীর চোখে এখনো মনির দিকে তাকিয়ে আছে। মনি মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে তাকালো। এদিকে সায়র ওদের কাণ্ড দেখে মিটিমিটি হাসছে। মনির অভিমান বুঝতে তার একটুও কষ্ট হলো না।